লজ্জা লাগলেও বলতে হয়, আপনারা একজন অফিসার লেভেলে তার ড্রাইভারকে জিজ্ঞেস করেন না তাদের বেতনটা কত? 25,000 টাকা এনাফ তো নাই, এটা আসলে নিম্ন সীমার নিচে। এই ভাতা দিয়ে আসলে আমরা যে সেবা দিব, আমাদেরও তো চলতে হবে, আমরাও তো মানুষ। কারণ আমরাও জানি মানুষ সাফার করে, আমরাও জানি, এবং আমরা কিন্তু সাফারার, আমরা আজকে ভিকটিম। রাস্তায় আমরা হঠাৎ করে নামিনি, এই কথাটা একদমই ভুল যে আমরা হঠাৎ করে রাস্তায় নেমে এসেছি। আমাদের আসলে আপনারা অবশ্যই ইতোমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের আসলে দাবিটা কি বা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যটা কি। আমরা যারা এখানে আছি সবাই হলো নন গভর্নমেন্ট পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। তো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা মানে তাদের দায়িত্বটা কি? আসলে তাদের দায়িত্ব হলো তারা হাসপাতালে সেবা দিবে জাস্ট লাইক দ্য গভর্নমেন্ট যারা ডক্টরস আছেন তাদের মতো। জাস্ট লাইক দ্য গভর্নমেন্ট ডক্টরস, নন গভর্নমেন্ট ট্রেনিরাও হাসপাতালে সেবা দিয়ে থাকেন, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের ডিউটিস গুলো দেখা যায় গভর্নমেন্ট ট্রেনিদের থেকেও কিছুটা বেশি পড়ে যায়, যেহেতু তারা হাসপাতালে থাকেন সার্বক্ষণিক। এবং এই সময়টাতে এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বলতে কি বোঝায়, আমরা একজন স্পেশালিস্ট ডক্টর হওয়ার জন্য এখানে পড়াশোনা করছি। তো আমাদের এখানে দেখা যায় আমাদের যে ভাতাটা রেখেছে সেটা আসলে এই এখন যেরকম দ্রব্যমূল্যের যে মানে ঊর্ধ্বগতি চলছে, এই ভাতা দিয়ে আসলে চলা যায় না। আর আমাদের ভাতাটা কিন্তু বেতনের মতো না, ইটস আ ভাতা যেটা আমাদেরকে 6 মাস পর পর দেওয়া হয়। এবং আসলে আমাদের এখানে সবার বয়সটা দেখেন, আমরা সবাই কিন্তু এখন এই এমবিবিএস পাস করে পোস্ট গ্রাজুয়েশনে ঢুকেছি, সবারই সংসার আছে, বাবা মা আছে। সেক্ষেত্রে আমরা আমাদের বাবা মা বা সংসার চালাবো কি, তাদেরকেই আমাদের চালাতে হয়, কারণ 25,000 টাকা এনাফ তো নাই, এটা আসলে নিম্ন সীমার নিচে। এই ভাতা দিয়ে আসলে আমরা যে সেবা দিব, আমাদেরও তো চলতে হবে, আমরাও তো মানুষ, আমরা তো অতি মানব না, আমরা ডক্টর। অবশ্যই আমরা সেবার ব্রত নিয়ে আমাদের প্রফেশনে এসেছি, কিন্তু আমাদেরও তো বাঁচতে হবে। ডাক্তার না বাঁচলে মানুষকে সেবা দিবে কিভাবে? নিজেদেরকেও তো সেবার ব্যবস্থা করতে হবে। তা আমাদের সেবার দায়িত্বটা তো আমাদের মানে আমাদের দেশে যারা আছেন, আমাদের উপরে যারা আছেন, যারা আমাদেরকে ভাতাটা দিয়ে থাকেন, এখন তারাই যদি আমাদের দিকে মানবিক দৃষ্টিতে না থাকেন, এমনকি আমাদের রোগীরা পর্যন্ত যখন শুনেন যে আমরা এরকম 24 ঘন্টা 72 ঘন্টা টানা ডিউটি করার পর আমরা 6 মাস পর পর এই মাসে 25,000 টাকা করে ভাতা পাই, রোগীরাই অবাক হয়ে যান যে স্যার বা ম্যাডাম আপনারা চলেন কিভাবে এই টাকা দিয়ে? আপনি আসলে বলতে লজ্জা লাগলেও বলতে হয়, আপনারা একজন অফিসার লেভেলে তার ড্রাইভারকে জিজ্ঞেস করেন না তাদের বেতনটা কত? এটা জিজ্ঞেস করলে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যেটা বললাম প্রথমে, আমি যে কথাটা দিয়ে শুরু করলাম, আমরা হঠাৎ করে রাস্তায় নেমেছি, এটা কমপ্লিটলি একটা রং কথা। আমরা হঠাৎ করে নামিনি। 2022 সাল থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে, এবং ওই সময় পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে, অনেক কিছু হয়েছে। তারপরে আমাদেরকে একটা একদম একদম মিনিমাম একটা অনারিয়াম বাড়ানো হলো 5,000 টাকা, এবং আমাদেরকে আশ্বাস দেওয়া হলো যে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে 9 গ্রেডের বা ওরকম সুযোগ সুবিধা আপনাদের করে দেওয়া হবে, আমাদেরকে নতুন অর্থ বছরের জন্য অপেক্ষা করতে বলা হলো। সেই এটা কিন্তু গত সরকারের আমল থেকে চলে আসছে। আমরা হঠাৎ করে যে নতুন এই যে সরকারের আমলে এসেছি বা এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে আমাদের দাবি দামা নিয়ে নতুন করে উদ্ভূত হয়েছে, ব্যাপারটা এরকম না। আমাদের এটা চলমান দাবি দাওয়ার আন্দোলন, কিন্তু আমরা এতদিন এত মৌনভাব পালন করেও আমরা আসলে কোনো আশানুরূপ ফলাফল পাইনি। আমরা গত 4 মাস ধরে মন্ত্রণালয়ের বিভিন্ন টেবিলে ফান্ডখালি এই টেবিল থেকে এই টেবিলেই ফান্ড যাচ্ছে। প্রতিবারই আশ্বস্ত করা হয় যে তো খুব শীঘ্রই হবে। প্রতিটা দেশেই পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডক্টরদের বেতন শুরুই হয় 70,000 টাকা থেকে 90,000 টাকা। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা পাকিস্তানে যদি যান, সেখানে ন্যূনতম বেতন হচ্ছে 50,000 টাকা। এখন সাধারণ জনগণের মতো আপনি যদি আমাদের কথা বলেন, আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে, আমাদের বাবা মা ভাই বোন আছে। তো আমরা এখানে পোস্ট গ্রাজুয়েশনে যখন আসি, আমরা এমবিবিএস বিডিএস কমপ্লিট করে আসি, এরপর একটা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমাদেরকে একটা 5 বছর কোর্স করে নিয়ে তারপর আমরা হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার হই। তো মোটামুটি সবারই এখানে বয়স হচ্ছে 30 থেকে 40-এর কোঠায়। তো এই বয়সে এসে আসলে একজন চিকিৎসকের পক্ষে এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাজারে 25,000 টাকা বেতন দিয়ে কি কারোর পক্ষে চলা সম্ভব? ডেফিনেটলি সম্ভব। আমরা সকালে বিএসএমএম বটতলায় জড়ো হয়েছি, তো ওনারা আমাদেরকে দুপুর 12টার ভিতরে জানাবেন বলেছিলেন। তো ইতিমধ্যে ভিসি স্যারের পিএস এর সাথে আমাদের একটা প্রতিনিধি দল কথা বলতে গিয়েছে, কিন্তু 12টার মধ্যে ওনারা আমাদের আশানুরূপ কোনো কথা বলেননি, আমাদের প্রজ্ঞাপন রিলেটেড কোনো কথা হয়নি, এবং যা কথা হয়েছে সব নেগেটিভ। এবং স্যার বললেন যে পরবর্তীতে মন্ত্রণালয়ে যাওয়া লাগবে। তো আমাদের নির্ধারিত সময়ের ভিতরে আমরা সিদ্ধান্ত না পাওয়ার পরে কিন্তু আমরা রাস্তায় এসেছি। আমরা কিন্তু দুপুর 12টার আগে রাস্তায় আসিনি, কারণ আমরাও জানি মানুষ সাফার করে, আমরাও জানি, এবং আমরা কিন্তু সাফারার, আমরা আজকে ভিকটিম।